সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আলোর প্রতিসরণ। এটা আমাদের তৃতীয় পর্বের আলোচনা। আলোর প্রতিসরণ যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হয় যে সাধারণত তোমরা দেখে থাকবে যে কোনো একটা পাত্রে জল রাখা অবস্থায় এবং জলশূন্য অবস্থায় যদি আমরা তাকাই, দুই অবস্থাতেই আমরা দেখতে পাবো যখন পাত্রটা জল দ্বারা ভর্তি আছে তখন যেন মনে হয় পাত্রের তলদেশ কিছুটা উপরে উঠে এসেছে। এইটা আলোর প্রতিসরণের জন্য মনে হয়। আবার ঠিক একই রকমভাবে একটা বিকারে কিছু জল পূর্ণ করে তার মধ্যে যদি একটা কলম আমরা রাখি তাহলে পাশ থেকে তাকালে মনে হবে যেন কলমটা বেঁকে গেছে। এটাও আলোর প্রতিসরণের একটা উদাহরণ। এইবার যদি আলোর প্রতিসরণ কাকে বলে সংজ্ঞার কথা বলি, তাহলে কি হয় যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে তার অভিমুখের পরিবর্তন ঘটে। যেদিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে অন্য একদিকে চলে যাচ্ছে। এই ঘটনাটাই হলো আলোর প্রতিসরণ। এই জিনিসকে আমরা রেখাচিত্রের সাহায্যে খুব সুন্দরভাবে বুঝব। তো সেই ক্ষেত্রে আমরা যদি তাকাই তাহলে আলোর প্রতিসরণের ঘটনাটা সম্পর্কে খুব সহজেই একটা ধারণা আমাদের জন্মাবে। তাহলে আলোর প্রতিসরণে এখানে একটা রেখাচিত্র আছে। রেখাচিত্রের সাহায্যে যদি আমরা তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি যে এইখানে পি বিন্দু থেকে আলো এসে পড়ছে। দুই মাধ্যমের বিভেদতল, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। উপরেরটা লঘু, নিচেরটা ঘন। বিভেদতল কোথায়? ওতে এসে পড়ছে। পড়ার পরে কি করছে? এটার যাওয়ার কথা ছিল এই রেখা বরাবর, কিন্তু সেটা যাচ্ছে কোন দিকে? কিউ এর দিকে, তাই না? তাহলে এই যে তার অভিমুখের পরিবর্তন ঘটলো দ্বিতীয় মাধ্যমে, যেটা একটা ঘন মাধ্যম, এবং প্রথম মাধ্যম ছিল কি মাধ্যম? লঘু মাধ্যম। এই যে অভিমুখের পরিবর্তন ঘটলো, এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে এই ক্ষেত্রে পি বিন্দু থেকে আলো এসে ও বিন্দুতে পড়লো। এই ক্ষেত্রে কোণ আপতন কোণ আই, প্রতিসরণ কোণের মান আর। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আলোর প্রতিসরণের ঘটনা। এইবার আলোর প্রতিসরণের সূত্রগুলো আমরা দেখব। আলোর প্রতিসরণের যে সূত্র, এর আগে আমরা যেমন আলোর প্রতিফলন পড়েছিলাম তখন আলোর প্রতিফলনের সূত্র পড়েছিলাম। এইখানে আলোর প্রতিসরণের সূত্র আছে। সূত্রগুলির প্রথম সূত্রে কি বলা আছে? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে, যেটা আগের ক্ষেত্রেও ছিল। অর্থাৎ প্রতিফলনের সূত্রের ক্ষেত্রেও এই সূত্রটা কিন্তু ছিল। প্রথম সূত্রটা প্রায় একই দুটোর ক্ষেত্রেই। দ্বিতীয় সূত্রে কি বলেছে? আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। সাইন মানে সাইন, কস, ট্যান, যেগুলো আমরা পড়ে এসেছি, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, সেটার কথা বলা আছে। তাহলে আপতন কোণ এখানে কত? আগের ছবিতে আমরা দেখেছি আপতন কোণ আই। তাহলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তাহলে আপতন কোণের এখানে আই, তাহলে সাইন আই, আর প্রতিসরণ কোণ, আপতন কোণ আর প্রতিসরণ কোণ কই? আর, তাহলে সাইন আর। তাহলে সাইন আই বাই সাইন আর সমান সমান ধ্রুবক। ধ্রুবক মানে কোনো একটা ধ্রুবক হবে, সেটাকে আমরা মিউ হিসাবে লিখি। এরপরে আমরা যদি 2 নম্বর দিকে এগোই তাহলে সেখানে দেখবো লেখা আছে স্নেলের সূত্র, আর এটি কখন প্রযোজ্য নয়। আচ্ছা, স্নেলের সূত্রটা কি আগেই বলে দিই যে বিজ্ঞানী স্নেল যে সূত্রটা দিয়েছিল সেটি আর কিছুই নয়, প্রতিসরণের দ্বিতীয় সূত্রেরই একটা বিশেষ রূপ। সেটা আমরা এখানে ছবির মাধ্যমে বুঝতে সুবিধা হবে। এখানে স্নেলের সূত্রে কি লেখা আছে? সাইন আই বাই সাইন আর সমান সমান মিউ, এবং ব্র্যাকেটে এখানে লেখা আছে কি? ধ্রুবক। কারণ এখানে সাইন আই বাই সাইন আর, আই আর, আইটা কি আপতন কোণ, আরটা প্রতিসরণ কোণ, যেটা এর আগেই বলা হলো। তাহলে এদের অনুপাত ধ্রুবক হয়, যে বলেছে ধ্রুবক, সেই ধ্রুবকটার একটা আমরা নাম দিয়েছি, সেটা হচ্ছে মিউ। এবং মিউটাকে কি বলা হয়? এখানে বলা হয়েছে মিউটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। মিউকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। এটা হচ্ছে স্নেলের সূত্র, বিজ্ঞানী স্নেল এটা দিয়েছিল। তাহলে এই সূত্রের আসলে ব্যবহারিতা কোথায়? ব্যবহারিতা হচ্ছে যে আমরা যদি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের এই মিউ জেনে যাই, অর্থাৎ প্রতিসরাঙ্কটা জেনে যাই, আর আই আর আর এর মধ্যে যে কোনো একটা কোণ জানা থাকে, আই মানে আপতন কোণ, প্রতিসরণ কোণের মধ্যে যে কোনো একটা জানা থাকলে কিন্তু আমরা খুব সহজেই অন্য কোণটা বের করে ফেলতে পারবো, বা আই আর দেওয়া থাকলে, জানা থাকলে মিউ বের করতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে কি আছে? একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু আছে। এবার আমরা পরের প্রশ্নের দিকে তাকাবো। সেখানে আছে প্রতিসরণের জন্য আলোক রশ্মির কৌণিক চ্যুতি। তাহলে প্রতিসরণের জন্য আলোক রশ্মির কৌণিক চ্যুতি, এই অংশে যদি আমরা একটু আলোচনা করি তাহলে প্রতিসরণের জন্য আলোক রশ্মির কৌণিক চ্যুতি, চ্যুতি কথার অর্থ কি? চ্যুতি কথার অর্থ যে কতটা চ্যুত হচ্ছে, মানে যেই দিকে যাওয়ার কথা ছিল তার থেকে কতটা সরে যাচ্ছে, কত কোণে চ্যুতি ঘটছে, সেটাই হচ্ছে চ্যুতি, কৌণিক চ্যুতি। সেটা যদি জানার ব্যাপারটা আমরা একটু দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ছবির মাধ্যমে খুব সহজেই বোঝা যাবে। এই ছবিটা আমরা আগেও দেখেছি, সেটা আবারও দেখছি। এই ক্ষেত্রে কি ঘটছে
এই যে এটা হচ্ছে কি বললাম, লঘু মাধ্যম, নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম, এবং লঘু মাধ্যমের এ বিন্দু থেকে আলো এসে পড়ছে ও বিন্দুতে, এবং সেইখান থেকে যাওয়ার কথা ছিল বিতে যদি মাধ্যম না থাকতো অন্য মাধ্যম, কিন্তু সেটা যাচ্ছে কোথায়, সিতে। তাহলে এই ক্ষেত্রে চ্যুতি ঘটছে কোনটা, যাওয়ার কথা ছিল এই দিকে আর গেছে এই দিকে। তাহলে এই যে এদের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ এদের মধ্যে যে কোণের মান ঘটছে, মানে যে চ্যুতিটা ঘটছে, এটাকে বলছে চ্যুতি। এখানে কৌণিক চ্যুতি সমান সমান কোণ বি ও সি, অর্থাৎ এই যে বি ও সি, এটাই হচ্ছে প্রতিসরণের জন্য কৌণিক চ্যুতি। এটা বিভিন্ন মাধ্যমের জন্য বিভিন্ন ঘটবে, মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে, যার ঘনত্ব বেশি তার ক্ষেত্রে চ্যুতির পরিমাণটা বেশি ঘটবে, কম হলে কম ঘটবে। আবার উল্টো ঘটনাও ঘটে, অর্থাৎ উপরটা যদি ঘন হয় নিচেরটা যদি লঘু হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু চ্যুতিটা ঘটবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি কৌণিক চ্যুতি বের করতে পারি। এরপরে 4 নম্বর অংশে কি বলা আছে, বলা আছে কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণ, অর্থাৎ কাঁচের স্ল্যাব একটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আলোর প্রতিসরণ কিভাবে ঘটবে বা কি ঘটনা ঘটবে সেটা দেখার জন্য আমরা একটা চিত্র দেখে নেব সবার আগে, এবং সেই ক্ষেত্রে ধীরে ধীরে এগোবো। এই হচ্ছে কাঁচের স্ল্যাবের একটা চিত্র। কাঁচের স্ল্যাবের চিত্র কি বলা আছে দেখো, এইখানে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এটা একটা কাঁচের স্ল্যাব। কাঁচের স্ল্যাবের মধ্যে আলো পি বিন্দু থেকে এসে পড়ছে কিউ বিন্দুতে, তারপর কিউ বিন্দু থেকে সেটা কি হচ্ছে, প্রতিসরণের ফলে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে যাচ্ছে না, প্রতিসরণের ফলে কিন্তু দিক পরিবর্তন করে কোথায় এসে পড়ছে, আরের এখানে আবার প্রতিসরণ ঘটছে এবং সেটা আবার দিক পরিবর্তন করে এসে পৌঁছচ্ছে এসে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে দুবার প্রতিসরণ ঘটার ফলে এই ক্ষেত্রে চ্যুতিটা কি ঘটছে। আগের ক্ষেত্রে আমরা চ্যুতি বের করেছিলাম, এই ক্ষেত্রে আমরা সেটা বের করতে চাইছি। এবার এই ক্ষেত্রে দেখো আপতন কোণের মান কি আছে, I1 ধরেছি আমরা, এবং এটা কিউ বিন্দুতে এসে পড়ছে, পড়ার পরে এখানে প্রতিসরণ কোণ R1, আবার পরের ক্ষেত্রে আর বিন্দুতে এসে পড়ছে, সেই ক্ষেত্রে প্রতিসরণ কোণ R1ই থাকছে, যেহেতু এই যে অভিলম্ব, এই লম্ব দুটো কিন্তু পরস্পর প্যারালাল মানে সমান্তরাল, আর এইটা সোজা একটা রেখা, তাহলে এই ক্ষেত্রে এই কোণ আর এই কোণ দুটো সমান হবে আমরা জানি। তাহলে এখানে এসে আর বিন্দু থেকে আবার সেটা কি এসের দিকে আসছে, তাহলে এই ক্ষেত্রে আর একটা কোণ উৎপন্ন করছে যেটার নাম আমরা দিয়েছি I2। এখানে আমরা শেষে এটাও দেখবো যে I1 আর I2-র মধ্যে সম্পর্কটা কি। তাহলে এই ক্ষেত্রে কি হলো, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ঘটনা। তাহলে এটা জানতে গেলে সবার প্রথমে এখানে আমরা কি করব, আমরা এখানে একটা সূত্র জানি প্রতিসরণের ক্ষেত্রে, যেটাকে স্নেলের সূত্র বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে এই কাঁচের মাধ্যমের একটা প্রতিসরাঙ্ক আছে, এবং সেই ক্ষেত্রে আমরা এই I আর R দিয়ে সেই সূত্রটা লিখে ফেলবো, এবং সেই ক্ষেত্রে সেই সূত্র লিখলে আমরা কি দেখতে পাবো, এই যে ডান দিকে কিউ বিন্দুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সাইন I1 বাই সাইন R1 সমান সমান মিউ। এটা I1 এটা R1, তাহলে I1 বাই R1 সাইন I1 বাই R1 ইকুয়াল টু মিউ। এবং তারপরে আমরা যদি আর বিন্দুতে চলে আসি, তাহলে আর বিন্দুর ক্ষেত্রে কি হবে, আর বিন্দুর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে এই ক্ষেত্রে সাইন R1, যেহেতু R1টা এই ক্ষেত্রে এসে পড়ছে প্রথমে R1 থেকে, তাহলে R1 বাই I2 সমান সমান 1 বাই মিউ। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। এখানে 1 বাই মিউ কেন হলো, কারণ এই ক্ষেত্রে কিন্তু মাধ্যমটা উল্টে গেছে। ঠিক আছে, ঘন মাধ্যম থেকে এটা লঘু মাধ্যমে আসছে, আর এটা লঘু থেকে ঘনতে আসছে, কারণ এটা বায়ু মাধ্যম আর এটা কি কাঁচ, এটা বায়ু এটা কাঁচ, আবার এটা বায়ু। বুঝতে পারা যাচ্ছে? তাহলে দুই ক্ষেত্রে এই ক্ষেত্রে ঘটনাটা উল্টো হচ্ছে, এর উল্টো ঘটনা। এখানে বায়ু থেকে কাঁচ অর্থাৎ হালকা থেকে ঘন, আর এখানে ঘন থেকে হালকা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে এই দুটো সূত্র একত্র করলে আমরা কি পাবো, সম্পর্ক দুটো এক করলে কি পাবো, এই ঘটনা ঘটবে, যেটা 1 বাই মিউ আর মিউ এই দুটোকে গুণ করে দিচ্ছি, তাহলে এটাকেও গুণ করে দিচ্ছি। তাহলে এখানে R1 সাইন R1 কাটে, উপরে সাইন I1, নিচে সাইন I2 থাকবে, সমান সমান 1। তাহলে এইখান থেকে ফাইনাল কথা কি দাঁড়াচ্ছে, সাইন I1 সমান সমান সাইন I2, অর্থাৎ I1 সমান সমান I2। এখানে I1 সমান সমান যে I2 হবেই, তার পিছনে কারণ আর কিছুই নয়, এক্ষেত্রে কোণটা কিন্তু এইরকম থাকলে, অর্থাৎ 90 ডিগ্রির কম হলেই এই ঘটনা ঘটবে, এবং এই ক্ষেত্রে কোণটা সবসময় 90 ডিগ্রি কমই হবে, বেশি করলে আমাদের এই ঘটনা ঘটবে না। তো সেই ক্ষেত্রে I1 সমান সমান I2। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে একটা কাঁচের স্ল্যাব ব্যবহার করলে কিন্তু এই যে কোণ I1 শুরুতে আর শেষে যে কোণ I2, এই দুটো একই থাকছে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো কৌণিক চ্যুতি লিখে আছে, এই ক্ষেত্রে কিন্তু আলোকরশ্মির কোনো প্রকার কৌণিক চ্যুতি ঘটে না, কেবলমাত্র পার্শ্বীয় সরণ ঘটে। পার্শ্বীয় সরণ মানে এই যে কিউ ড্যাশ কিউ, এটা হচ্ছে সরে গেছে আলোকরশ্মিটা, কিন্তু কোণের কোনো চ্যুতি ঘটেনি। এইবার পরের প্রশ্নের দিকে যদি আমি নজর রাখি, তাহলে দেখবো 5 নম্বর প্রশ্নে আছে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ ও চ্যুতিকোণ। অর্থাৎ এর আগের ক্ষেত্রে আমরা যেমন কাঁচের স্ল্যাবে করলাম, কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণ, এই ক্ষেত্রে আমরা কি করছি, প্রিজমের মধ্য দিয়ে। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখবো। কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে দেখলাম কোনো চ্যুতি নেই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি নজর রাখা হয়, তাহলে আবার ঠিক একই রকম ভাবে আমরা প্রথমে একটা প্রিজম নেব, এবং প্রিজমের মধ্যে আলোর চ্যুতিকোণটা কিরকম হবে সেটা দেখার একটা চেষ্টা করছি, ছবি এঁকেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো এবিসি একটা প্রিজম, এবার এই প্রিজমের মধ্যে দিয়ে কি হচ্ছে, আলো এসে পড়ছে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে। আলো এসে পড়ার পর কি করছে, সেটা কিউ থেকে
এই আর এ এলো, আর থেকে আবার প্রতিসরণের পর সেটা কোথায় এলো, এসে, অর্থাৎ যাওয়ার কথা ছিল এই বরাবর যদি কোনো মাধ্যম না থাকতো, প্রিজম না থাকতো, কিন্তু গেল কোন দিকে, এই দিকে। তাহলে একটা অনেক বড় চ্যুতি ঘটলো, যাওয়ার কথা ছিল এই দিকে, গেল এই দিকে, অর্থাৎ এটাকে যদি আমি পিছন দিকে বাড়িয়ে দিই তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হলো ডেলটা বলে এটাকে, এই কোণটাই হলো চ্যুতিকোণ। এই চ্যুতিকোণের মানটা আমরা বের করব, এবং তার আগে আমরা বলে নিই এখানে I1 এটা হচ্ছে আপতন কোণ, এবং প্রথমবার যখন প্রতিসরণ ঘটে R1 এটা প্রতিসরণ কোণ, এবং তারপরে কি হলো আবার এটা এখানে এসে পড়ছে, এই ক্ষেত্রে R2 এটা, আর যেটা বেরিয়ে যাচ্ছে ফাইনালি সেটা হচ্ছে I2, অর্থাৎ এই চারটে কোণ কিন্তু এখানে আছে। এবার এটা জানার জন্য আমরা কি করব, এবার সবার প্রথমে আমরা এখানে এই যে ডেলের মানটা বের করার চেষ্টা করব। কার সাপেক্ষে, এই এ কোণের সাপেক্ষে, বা R1 R2 এগুলোর সাপেক্ষে। তাহলে দেখা যাক, সবার প্রথমে আমরা কি করছি, এখানে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি ও কিউ আর। তাহলে ত্রিভুজ ও কিউ আর নিয়ে আমরা কি করব, ও কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে দেখো, তাহলে ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রে কোণগুলোর দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ এই কোণটা কত, এই দুটো যেহেতু ক্রস চিহ্নের মতো, অর্থাৎ এই দিকের কোণ আর এই দিকের কোণ সমান হবে, কিন্তু এই দিকের কোণটা তো দুটো ভাগ আছে, উপরেরটা আর নিচেরটা। তাহলে এখানে এটা I1, তাহলে এটা যদি R1 হয় তাহলে পুরোটা I1, তাহলে এই কোণটুকু হবে I1 মাইনাস R1, এই I1 মাইনাস R1। ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রেও ঠিক তাই, তাহলে সেই ক্ষেত্রে হবে I2 মাইনাস R2। তাহলে এটা ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রে। আচ্ছা, তারপরে এইখানে ডেল্টা অর্থাৎ চ্যুতিকোণটা আমরা যদি বের করতে চাই, চ্যুতিকোণ হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এই দুটো কোণের সমষ্টির সমান হবে। এটা ত্রিভুজের সূত্র থেকে আমরা জানি, কি জানি, যে ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই যে অন্তস্থ বিপরীত কোণদ্বয় কোণগুলো, এই যে এই কোণ দুটো যে দুটো একটু আগে আমরা বের করলাম, এই দুটো কোণদ্বয়ের সমষ্টির সমান, ডেল সমান সমান। আচ্ছা, এরপরে আমরা কি করছি, এরপরে ঠিক পরেরটাতে চলে যাচ্ছি, এই কোণ দুটোর মান লিখে ফেললাম, কারণ এটাকে আমরা বের করেছি। এই মান দুটো জাস্ট ক্যালকুলেশন, I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তারপর I1 গুলোকে এক জায়গায় করে দিলাম, R2 গুলোকে আরেক জায়গায় করে দিলাম। এরপরে আমরা একটা বড় চতুর্ভুজ নিয়ে কাজ করব। সেই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দেখব এ কিউ এন আর, এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি, এবং তার মধ্যে এই কোণগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এটা একটা অভিলম্ব টানা আছে, এগুলো লম্ব সব, এই লম্বের উপর কোণ, এই কোণগুলো সবসময় 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই পরের ক্ষেত্রে ছবিতে এই যে কোণ এ অর্থাৎ উপরেরটা, তারপরে আর অর্থাৎ এটা, তারপরে এন এটা, আর হচ্ছে কিউ এইটা, এই চারটে কোণ মিলে যে চতুর্ভুজ এর যোগফল 360 ডিগ্রি। এবং এই কোণগুলোর মধ্যে প্রথম উপরের কোণটার নাম দিয়েছি এ, তারপরে এই কোণটা 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে এটা অভিলম্ব যেহেতু আছে 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে শুধু এই কোণটা বাকি থাকছে, এটা বাকি থাকছে 90 বিয়োগ করে দিলে ফাইনালি কোণ এ আর হচ্ছে এই এন নিচেরটা, এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবার এটার সঙ্গে যদি আমি তুলনা করি পরেরটা, তার জন্য আরেকটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, সেটা কি এন কিউ আর এর ক্ষেত্রে দেখো, এন কিউ আর এর ক্ষেত্রে কি হবে, এন কিউ আর কোনটা, এন কিউ আর। তাহলে এই এন কিউ আর এর ক্ষেত্রে যদি আমি ছবিদের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো, যে এই ক্ষেত্রে এই যে R1 R2 আর এন, এই তিনটা মিলে 180 ডিগ্রি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সেটা সত্যি। তাহলে এই দুটো তুলনা করলে দেখো, এই যে এন কিউ আর বা আর এন কিউ একই কোণ, তাহলে এই ক্ষেত্রে এ R1 R2 সঙ্গে সমান, কারণ এইদিকে 180 আছে। তাহলে তুলনা করলে আমরা কি পেলাম, যে এ সমান সমান R1 প্লাস R2। এবার তাহলে ডেল এ চলে আসো, R1 প্লাস R2 মান পেয়ে গেছি এর সঙ্গে সমান, তাহলে ডেল সমান সমান কি দাঁড়াবে, I1 প্লাস I2 মাইনাস এ। এটা হচ্ছে চ্যুতিকোণের মান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, যে এই ক্ষেত্রে একটা চ্যুতিকোণের মান আমরা পেলাম, তাই তো। তাহলে এখানে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, আর ডেলকে বলা হচ্ছে চ্যুতিকোণ। তাহলে এইভাবে চ্যুতিকোণের মান আমরা বের করতে পারি যে কোনো প্রিজমের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের 5 নাম্বার অংশ। এরপরে আমরা 6 নাম্বার অংশে এগোবো। 6 নাম্বার অংশে লেন্স আছে, এবং এটা আমরা চতুর্থ পর্বে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।